আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রশান্ত স্যার। আজকে তোমাদের জন্য আমি মাধ্যমিক 2019-এর যে গণিতের প্রশ্ন, সেখান থেকে 11 নম্বর দাগে যে দুখানা সম্পাদ্য আছে সেই দুটো সম্পাদ্য করে দেখাবো। তো এই যে আমি সম্পাদ্যটা করব, তোমরা কিন্তু শুধু ভিডিওটা দেখবে না, সাথে সাথে কি করবে, পেন্সিল, স্কেল, কম্পাস, রাবার, তোমাদের শার্পনার, এগুলো সব কিছু নিয়ে রাখবে, ঠিক আছে? পেন্সিলগুলো ভালো করে কেটে রেডি রাখবে, কম্পাসের সাথে পেন্সিল একটা লাগিয়ে রাখবে, একটা এক্সট্রা পেন্সিল রাখবে। আমি যেরকম করব তোমরা সেরকম করবে, ঠিক আছে? আর বাড়িতে অবশ্যই সেগুলোকে আবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সম্পাদ্য তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। সম্পাদ্য একদম কঠিন কোনো কিছু ব্যাপার না। সম্পাদ্যতে তোমরা যে পরীক্ষায় তোমাদের যে 5 মার্কস থাকে খুব সহজেই উঠে যায়, ঠিক আছে? পরীক্ষার কয়েকটা দিন আগেও প্র্যাকটিস করলেও তোমরা কিন্তু ভালো মার্কস তুলতে পারবে, মানে সম্পাদ্যতে কোনো ভুল হবে না। তো সম্পাদ্যতে দেখো, আমি পুরো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলবো, যেটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি ফুল মার্কস পেতে চাও তো। তো চলো আমরা শুরু করি। 2019 সালের মাধ্যমিক প্রশ্নের 11 নম্বর দাগের দুখানা প্রশ্ন। এটা হচ্ছে পার্ট 11 ভিডিও। এর আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন এখানে কি বলছে, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি ইকোয়াস টু 7 সেন্টিমিটার, এবি ইকোয়াস টু 5 সেন্টিমিটার এবং এসি ইকোয়াস টু 6 সেন্টিমিটার। এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, মানে আমাদের একটা ত্রিভুজের কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে, 3টে বাহু দেওয়া হয়েছে, এবং ওই ত্রিভুজটা আঁকার পর আমাদের ওই ত্রিভুজটারই পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো আমাদের কয়েকটা বিষয় শুধুমাত্র আঁকলেই হবে না, কয়েকটা বিষয় আমাদের অঙ্কের ক্ষেত্রে এটা জেনে রাখতে হবে যে পরিবৃত্ত ব্যাপারটা কী, এটা আমরা একটু জেনে নেব, ঠিক আছে? তারপর এটাকে আঁকবো। আর সাথে সাথে আমি এটাও বলে দিই, তোমরা খুব মনোযোগ সহকারে এটা কিন্তু শুনবে। কেন বলছি, তার কারণ একটা ত্রিভুজে পরিবৃত্ত আঁকার যে পদ্ধতিটা, এটা কিন্তু সবসময় একই হবে, মানে ত্রিভুজটা যদি পাল্টেও দেয়, ত্রিভুজের পরিবৃত্ত আঁকার যে পদ্ধতি সেটা কিন্তু পাল্টাবে না। তার মানে কি, কোনটা পাল্টাতে পারে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে পরিবৃত্ত আঁকো ত্রিভুজের, তাহলে কোনটা পাল্টাতে পারে? পাল্টাতে পারে এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো পাল্টাতে পারে। কীরকমভাবে পাল্টাতে পারে? এখানে 3টে বাহুর পরিমাপ দিয়েছে, এরকম এই পরিমাপগুলো পাল্টে দিতে পারে। এটা এরকম করতে পারে যে ত্রিভুজের কোনো নাম দিল না, তোমরা যে মানে একটা ত্রিভুজ আঁকতে হবে, যে ত্রিভুজের তথ্যগুলো দিয়ে দেওয়া হবে এ বি সি ডি, এরকম কোনো কিছু নাম দিয়ে দেওয়া হবে না। আর কীভাবে পাল্টে দিতে পারে? এখানে 3টে বাহু দেখতে পাচ্ছ, 3টে বাহু না দিয়ে 2টো বাহু আর একটা কোণের মান দিয়ে দিতে পারে। অথবা এরকম হতে পারে, একটা বাহুর মাপ দেবে আর দুখানা কোণের মাপ দিয়ে দিতে পারে। তাহলে এই রকম বিভিন্নভাবে কোশ্চেন কিন্তু পাল্টে দিতে পারে। তাহলে আমরা কোয়েশ্চেন পাল্টে দিলে কিভাবে করব, আমরা এটাও এই ভিডিওতে বুঝে নেব, ঠিক আছে? আর সাথে সাথে আমরা এই আঁকাটাকেও এঁকে দেখব কীরকম হয়। তো দেখো, আমি তোমাদের যে জিনিসটা বলছি খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে। একটা ত্রিভুজ আঁকতে গেলে তোমাদের যেটা লাগবে, হ্যাঁ, ভালো করে শুনবে। একটা ত্রিভুজ অঙ্কন করতে হলে সেটা যেরকমই ত্রিভুজ হোক, সমকোণী হোক, সমবাহু হোক, সমদ্বিবাহু ত্রিভুজ, যেরকমই হোক না কেন, ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাদের যে যে তথ্যগুলো দরকার, প্রয়োজনীয় তথ্যগুলো কি কি প্রয়োজন, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে নাম্বার 1 এস 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 মানে বাহু, বাহু আর বাহু। অর্থাৎ আমাদের 3খানা যদি বাহুর পরিমাপ দেওয়া থাকে, তাহলে আমরা ত্রিভুজটা খুব সহজেই এঁকে নিতে পারবো। 2 নম্বর তথ্য, বাহু, কোণ, বাহু। এ ফর অ্যাঙ্গেল, এস ফর সাইড, হ্যাঁ? তো বাহু, কোণ, বাহু, বাহু, কোণ, বাহু। এবং 3 নম্বর শর্ত, সেটা হচ্ছে বাহু, বাহু, কোণ। সরি, এটা আমি রিপিট করে দিয়েছি, বাহু, কোণ, কোণ, হ্যাঁ? বাহু, কোণ, কোণ। তাহলে কি কি বললাম? 3টে বাহু হলেও আমরা ত্রিভুজ আঁকতে পারবো, 2টো বাহু অথবা একটা কোণ দিতে, 2টো বাহু এবং একটা কোণ দিয়ে দিলে ত্রিভুজ আঁকতে পারবো, অথবা 2টো কোণ একটা বাহু দিলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো। বাহু, কোণ, কোণ। যদি আমাদের একটা ত্রিভুজ আঁকার জন্য যদি 3খানা কোণ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো, 3টে কোণ তোমরা, মানে অবশ্যই 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হবে, কারণ আমরা জানি একটা ত্রিভুজে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তো ধরে নাও একটা কোণের মান 60 ডিগ্রি, একটা কোণের মান ধরে নাও 40 ডিগ্রি, আর একটা কোণের মান ধরে নাও 80 ডিগ্রি। এখন এই 3টে কোণ দিয়ে তোমরা ত্রিভুজ আঁকার চেষ্টা করবে, দেখবে তোমরা পারবে না, সম্ভবই না, ঠিক আছে? কিন্তু এই 3টে শর্ত, এই যে আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে প্রয়োজনীয় তথ্য। তো এই প্রশ্নে 3টে বাহু দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের এই সূত্রটা প্রয়োগ করে, মানে বাহু, 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 এই সূত্রটা প্রয়োগ করে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। পরীক্ষা কিন্তু এই সূত্র দিয়েও অঙ্কটা দিতে পারে।
আচ্ছা তাহলে কীভাবে করবো? দেখো আমি এখানে কম্পাস ইউজ করছি না, সবার প্রথমে কম্পাস ইউজ করে আমি এটা এঁকে দেখাবো, কিন্তু আমি এখানে তোমাদের রাফভাবে আমি এখানে 3টে ত্রিভুজ এঁকে দেখাচ্ছি কীভাবে হবে। যদি তোমাকে 3টে বাহু দিয়ে দেয় তাহলে তো সবার প্রথমে কী করবে, একটা বড় রেখা আঁকবে স্কেল দিয়ে। তারপর ধরো প্রথম বাহুটা ধরে নাও এ, পরের বাহুটা ধরে নাও বি, তারপরে বাহুটা ধরে নাও সি। ঠিক আছে, সর্বপ্রথমে কী করবে, কম্পাস দিয়ে এই বাহুটার মাপটা তুলবে, এখানে বসাবে, এখানে কেটে নেবে, এটা হলো এ। তারপরে দ্বিতীয় বাহুটার মাপ তুলবে, এখানে অথবা এখানে বসাবে, যে কোনো এক জায়গায় বসাবে, ধরো এখানে বসালে, এখানে বসিয়ে কম্পাস দিয়ে এইভাবে কাটবে, একটা বৃত্তচাপ কাটবে, যে পরিমাপটা নিলাম সেই পরিমাপটা এখানে বসিয়ে কাটবে। তৃতীয় বাহুটার মাপটা নিয়ে এখানে বসিয়ে এই ছেদাংশ, মানে এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছি এর উপর ছেদ করাবে। এবার ছেদ হয়ে গেল, জুড়িয়ে দেবে, হয়ে গেল ত্রিভুজ। তাহলে এটা এ, এটা বি, এটা সি, হয়ে গেল। এবার যদি আমাকে এস এ এস অর্থাৎ দুটো বাহু আর একটা কোণ দিয়ে দেয়, তাহলে আমরা কীভাবে করবো? দেখো মানে এই শর্তটা কিন্তু মনে রাখবে, প্রথমে বাহু, তারপর কোণ, তারপর বাহু। হ্যাঁ, তাহলে এই শর্ত অনুযায়ী আমরা করবো। তাহলে প্রথম ধরো না একটা বাহু তোমাকে দিয়ে দিয়েছে, ওটা এ, একটা কোণ দিয়েছে ধরে নাও এটা এক্স, আর একটা বাহু দিয়েছে ধরে নাও এটা। তাহলে সবার প্রথমে কি, এটা ধরে নাও বি। ঠিক আছে, তাহলে সবার প্রথমে কী করবে, তোমরা একটা বড় রেখা টানবে, সবার প্রথমে এ বাহুটার পরিমাপটা নেবে, এখান থেকে কম্পাসের মাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নিলে, এটা হলো এ। তারপর এই এক্স কোণটা পরিমাপ করে তোমাকে এখানে অথবা এখানে, যদি ত্রিভুজের নাম এইভাবে যদি উল্লেখ না করা থাকে, মানে এইভাবে যদি যে কোনো ত্রিভুজ যদি বলে দেয়, যদি নাম উল্লেখ না করে, তাহলে কিন্তু তুমি এই কোণটা যেখানে খুশি আঁকতে পারো, এখানে আঁকতে পারো, নাহলে এখানে আঁকতে পারো। কিন্তু যদি এরকমভাবে ত্রিভুজের নাম দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাকে সেটা বুঝে আঁকতে হবে যে আমি এই কোণটা এখানে আঁকবো, কোণটা এখানে আঁকবো না এইখানে আঁকবো, সেটা প্রশ্নের উপর নির্ভর করছে। ঠিক আছে, তো যাই হোক আমি এখানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বলছি। তাহলে সর্বপ্রথমে বাহুটা আঁকলাম, তারপরে এই কোণটা এখানে অথবা এখানে, প্রশ্ন অনুযায়ী আমাকে আঁকতে হবে। এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ করা নেই, তাই আমি এই কোণটা এখানেও বা এখানে যেখানে খুশি আঁকতে পারি। তাহলে তারপর কী করতে হবে, যেহেতু শর্ত অনুযায়ী বলছে এস এ তারপর এস, তাহলে এস হয়ে গেছে, তারপরে একটা অ্যাঙ্গেল হবে, তারপর এস হবে। তারপরে এই কোণটাকে সমান করে আমাকে আঁকতে হবে। সমান করবো কম্পাসে কীভাবে, এইখানে কম্পাসের পয়েন্টারটা বসাবে, বসিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকবে কম্পাসে। ওই মাপটাই তুলে নিয়ে, ধরো তুমি এখানে কোণটা আঁকতে চাইছো, তাহলে ওই মাপটা তুলে নিয়েই এখানে বসাবে। তারপর কম্পাসের কাঁটাটাকে এখানে বসাবে, আর এখানে অবধি তুমি মাপটা নিয়ে নেবে। এই যে মাপটা, এইটাই হলো কোণের পরিমাপ। এবার এখানে কম্পাসের কাঁটাটা বসাবে, এখানে তুমি মাপটা কেটে নিলে। এটাকে বলা হয় কপি করা, মানে নকল করা। এই কোণটাকে আমি নকল করলাম। ঠিক আছে, এবার এইটাকে এই পয়েন্ট আর এই পয়েন্ট স্কেলে বসিয়ে এটাকে জুড়িয়ে এইভাবে বাড়িয়ে দাও, হয়ে গেল। এইবার যে রিমেনিং সাইডটা আছে, মানে যে বাহুটা এখনও পড়ে আছে, যে বি বাহুটা, এই বাহুটার পরিমাপটা কম্পাস দিয়ে তুলবে, তুলে এখানে বসিয়ে এখানে কেটে নেবে, হয়ে গেল বি। এবার কি করবে, এবার এইটাকে জুড়িয়ে দাও, ব্যাস হয়ে গেল। একদম সহজ, একদমই সহজ। তারপর 3 নম্বর শর্ত, এস এ এ অর্থাৎ প্রথমে বাহু, তারপর দুখানা কোণ আঁকবো। তো ধরে নাও তোমাকে এরকম একটা বাহু দিয়ে দেবে, এরকম একটা কোণ দিয়ে দেবে এক্স, এরকম একটা কোণ দিয়ে দেবে ওয়াই। ঠিক আছে, কোণের পরিমাপগুলো দিয়ে দেবে ডিগ্রিতে। এখন কি করবে, সর্বপ্রথমে একটা বাহুর লম্বা বাহু টানবে, সেখানে এ বাহুটাকে পরিমাপ করে কম্পাসে পরিমাপ করে এখান থেকে কেটে নিলে। তারপরে এই কোণটা প্রশ্ন অনুযায়ী, প্রশ্নতে যদি বলে এইদিকে আঁকতে হবে তাহলে এইদিকে আঁকবে, প্রশ্ন যদি বলে এই কোণটা এইদিকে আঁকতে হবে তাহলে এইদিকে আঁকতে হবে, আর যদি কোনো কিছু না উল্লেখ করা থাকে তাহলে যেদিকে খুশি তুমি আঁকতে পারো। এবার এক্সের কোণটাকে সমান করে এখানে আঁকবে, মানে কপি করা বলে যেটাকে বললাম। এখানে বসিয়ে কম্পাস দিয়ে যে কোনো একটা বৃত্তচাপ তুলবে, ওইটা বসিয়ে এইভাবে কাটবে। তারপরে এইখানে কম্পাসে কাঁটা বসিয়ে এইটা পরিমাপটা নিয়ে নেবে, নিয়ে ব্যাস এখানে বসিয়ে দিলে হয়ে গেল। এইটাকে জুড়িয়ে দেবে, তারপর জুড়িয়ে দিয়ে এই হয়ে গেল, বাড়িয়ে দেবে। এবার এই কোণটাকে আমাকে এই দিকে আঁকতে হবে। এবার এই দিকে যখন আঁকবো না, তখন এটা ভিতরে আঁকতে হবে। হ্যাঁ, কোণটা তো ভিতরে হবে। তাহলে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে প্রথমে এই মাপটা নেবে, নিয়ে এখানে বসাবে। এবার এটাকে উল্টো দিক থেকে কাটবে, হ্যাঁ এইভাবে কাটবে। তারপরে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এই পরিমাপটা তুলে নেবে, এখানে বসিয়ে এই পরিমাপটা কেটে নেবে, ব্যাস। এবার এটাকে জুড়িয়ে বাড়িয়ে দাও, দেখো ত্রিভুজ হয়ে গেল। খুব সহজ ছিল। তাহলে বাহু, এই কোণটা এক্স, এই কোণটা ওয়াই। ঠিক আছে, আর আগের আঁকাটাতে আমি এটা মার্ক করিনি, এটা হচ্ছে এক্স হবে। হ্যাঁ, তো এইভাবে তোমার কি হয়ে গেল, বাহু কোণ কোণ হয়ে গেল। আর এটা হলো বাহু কোণ বাহু হয়ে গেল। এটা কি বললাম, এটা আমরা বললাম বাহু কোণ কোণ। এটা হলো বাহু কোণ বাহু, আর এটা হলো বাহু বাহু বাহু। এই হলো ত্রিভুজ। তারপর পরিবৃত্ত আঁকার পদ্ধতিটা যেরকমই ত্রিভুজ হোক না কেন, পরিবৃত্ত আঁকার পদ্ধতি কিন্তু একই রকমভাবে হবে। ঠিক আছে, আমরা সেটা এবারে মূল আঁকাটাতে দেখব।
আর যেমনটা এখানে এবিসি ত্রিভুজ উল্লেখ করে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আঁকাটা একটু যত্ন সহকারে আঁকতে হবে, ভালো করে বুঝে আঁকতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি আঁকছি, তোমরা স্টেপগুলো দেখো, দেখবে খুব সহজে তোমরা বুঝে নিতে পারছো। আর যেটা আমার বলা হয়নি এখনও, সেটা হলো পরিবৃত্ত। আচ্ছা, পরিবৃত্ত কাকে বলবো? দেখো, পরিবৃত্ত হলো এমন একটি বৃত্ত যার মধ্যে ত্রিভুজের তিনখানা শীর্ষবিন্দু থাকবে। কীরকম? আমি একটা বৃত্ত আঁকলাম, দেখো এই বৃত্তের মধ্যে এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আছে। ঠিক আছে, বৃত্ত মানে কিন্তু এটা নয়, বৃত্ত মানে কিন্তু ভিতরের জিনিসটা বৃত্ত বলে না, বা বাইরের অংশটাকে বৃত্ত বলে না। বৃত্ত বলতে শুধুমাত্র বলে এইটাকে, এই অংশটাকে বলে বৃত্ত। তো একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু যদি ওই বৃত্তের উপরেই থাকে, তখন আমরা বলবো এই বৃত্তটা, এই ত্রিভুজটার একটা পরিবৃত্ত। পরিবৃত্ত মানে মানে ঘিরে রেখেছে, ঘিরে রাখা এরকম একটা বৃত্ত। ঠিক আছে, যদি আমরা এরকম একটা বৃত্ত হয় আর ত্রিভুজটা যদি এই রকম হয়, তাহলে কিন্তু এই বৃত্তটাকে এই ত্রিভুজে পরিবৃত্ত বলতে পারবো না। দুটো শীর্ষবিন্দু বৃত্তের উপরে আছে, কিন্তু 3 নম্বরটা তো নেই, তাই এটা পরিবৃত্ত হলো না, এইটা পরিবৃত্ত হলো। আশা করছি বোঝাতে পেরেছি। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে কিন্তু, ঠিক আছে? অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব যখনই আবার সম্পাদ্য নিয়ে আলোচনা করব সেই সময় ওই তোমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি সেটা আলোচনা করে বুঝিয়ে দেবো। তাহলে চলো আমরা শুরু করি এবারে। আচ্ছা, এবার তোমরা কিন্তু সবাই কাঁটা, কম্পাস সব কিছু রেডি রাখবে, ঠিক আছে? পেন্সিল একটা এক্সট্রা রেডি রাখবে, একটা স্কেল নিয়ে নেবে, রাবার দরকার পড়লে নেবে, নাহলে রাবার লাগবে না। চেষ্টা করবে রাবার যাতে না ইউজ করতে হয়, ঠিক আছে? যত পরিষ্কার পরিচ্ছন্ন আঁকবে তত কিন্তু তোমরা মার্কস পাবে ভালো। আচ্ছা, তো সবার প্রথমে আমাদের এই পরিমাপগুলোকে এঁকে নিতে হবে। 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তো আমি এই পরিমাপগুলো এখানে এঁকে নিচ্ছি। 7 সেন্টিমিটার তোমরা নিশ্চয়ই জানো 0 থেকে শুরু করতে হয়, তাহলে 7 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল 7 সেন্টিমিটার। আচ্ছা, তারপর 6 সেন্টিমিটার এঁকে নিচ্ছি, 6 সেন্টিমিটার। তারপর 5 সেন্টিমিটার। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু এটা ত্রিভুজটার নাম দেওয়া আছে, তাই এখানে যে মাপগুলো আমরা আঁকলাম তার সঙ্গে সঙ্গে নামকরণ করে দিতে হবে। অর্থাৎ এটা হলো এ সি বাহু, যেটা হচ্ছে 7 সেন্টিমিটার, সরি বিসি বাহু, সরি এটা হচ্ছে বিসি, 7 সেন্টিমিটার। তারপর এসি বাহুটা 6 সেন্টিমিটার, এটা এ সি বাহু, এটা 6 সেন্টিমিটার। আর তারপর আছে এবি বাহু 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আমরা যেমনটা বললাম, 3টে বাহু দিলে আগে আমরা একটা বড় রেখা কেটে নেব, ঠিক আছে? তাহলে একটা বড় রেখা আমি কেটে নিচ্ছি। তোমাদের ভিডিওটা হয়তো একটু বাঁকা দেখাতে পারে স্ক্রিনে, ঠিক আছে? স্ক্রিনে এটা যেহেতু রেকর্ডিং করা হচ্ছে, তো তোমরা সোজা করে আঁকবে। তাহলে আমরা সবার প্রথমে একটা বড় বাহু টেনে নিলাম। ওকে, একটু ডার্ক পেন্সিল ইউজ করবে যাতে একবারেই রেখা কাটলে হয়ে যায় আঁকাটা, ঠিক আছে? বারবার আমরা চেষ্টা করবো যে বারবার রেখা যাতে না কাটতে হয়, তাহলে কিন্তু খাতার পৃষ্ঠা খারাপ হয়ে যেতে পারে আর আঁকাটাও দেখতে ভালো লাগবে না। তো একবারই কাটবো এবং খুব পরিষ্কার মানে ডার্ক হবে। আচ্ছা, এইবার আমরা কি করব, এই বড় বাহুটাকে কম্পাস দিয়ে তুলে এখানে আমরা কেটে নেব। তাহলে কম্পাস এবার তুলে নিচ্ছি, দেখো তুলে নিলাম। এইবার আমরা এখানে পরিমাপটা কেটে নেব। এখানে কম্পাস বসালাম, এবার আমরা এটা এখানে কেটে নিচ্ছি। এবার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা যখনই কেটে নেব তখনই কিন্তু আমরা সাথে সাথে নামটা দিয়ে দেবো। এটা হচ্ছে বিসি, তাহলে এখানে বি আর এখানে সি। 7 সেন্টিমিটার লিখতে পারি, এখন আমরা লিখবো না, পরে লিখলেও চলবে। এবার কি করব, বি বিন্দুতে বসিয়ে আর একটা বাহু কাটবো। এবার দেখো এই বাহুটা তো আমাদের হয়ে গেছে নেওয়া। এবার এই দুটো বাহুর মধ্যে একটা বাহু এইখান দিয়ে আসবে আর একটা বাহু এইখান দিয়ে আসবে। আর এইখান দিয়ে যে বাহুটা যাবে সেটা বি দিয়ে শুরু হবে। এবার দেখো এই দুটো বাহুর মধ্যে কোনটা বি দিয়ে শুরু হয়েছে, দেখো এটা বি, এখানে কিন্তু বি নেই, তাহলে বি দিয়ে এটা শুরু হচ্ছে, তাহলে এই বাহুটার পরিমাপ নিয়ে আমাকে এই দিকে কাটতে হবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের।
তাহলে এই পরিমাপটা আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে বসিয়ে একটা বৃত্তচাপ কাটব। এই একটু বড় কাটবে, অসুবিধা নেই তাতে। এইবার সি বিন্দুতে বসে আরেকটা বাহু কাটতে হবে। এবার দেখো আমরা এই বাহুটাও নিয়ে নিয়েছি, তাহলে এই বাহুটার দরকার নেই, তাহলে আর একটা বাহু পড়ে আছে, এই বাহুটাই এবার আমরা পরিমাপ নিয়ে সি বিন্দুতে বসাবো। এবার দেখো যুক্তিও সেটাই খাটছে, দেখো সি বিন্দুটা এখানে আছে কিন্তু, ঠিক আছে। এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে উপরে কোনো একটা জায়গায় এ বিন্দু হবে। তাই এই দুটো বাহুর মধ্যে এ বিন্দুটা কমন, তাই এই দুটো বাহু, এই বাহুটা এই বাহুটা যেখানে ছেদ করবে সেই বিন্দুটা নাম হবে এ। তাহলে এই বাহুটা যেটা পড়ে থাকলো এসি, তাহলে এটা সি বিন্দুতে বসে আমি এখানে কাটবো, ওই বিন্দুটা হবে এ। তাহলে এবার এসির পরিমাপটা তুলব, সি বিন্দুতে বসাবো, এই বাহুতে এইটা ছেদ করলো, এখানে যেখানে ছেদ করলো সেটা হয়ে গেল তোমার এ। এবার আমরা এটাকে ভালো করে এটাকে যুক্ত করব। আর এই দিকটাকে যুক্ত করে দেবো। এবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি মানে একটা কথা বলছি, দেখো বিসি এই বাহুটা আমি যে 7 সেন্টিমিটার নিয়েছিলাম, এখানে যদি নাম যদি না দিতাম, বি আর সি কোনটা বি কোনটা সি নাম যদি না দিতাম, তাহলে এ বি বাহুটা এইদিকে হতো না এইদিকে হতো, সেটা তো আমরা বুঝতে পারতাম না। ওই জন্যই বলা হচ্ছে যখন এরকম নামকরণ দিয়ে যখন কোনো সম্পাদ্য দেবে, আমরা যেরকম যেরকম আঁকবো সেরকম নাম দিতে থাকবো, দেবো আর করতে থাকবো, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ত্রিভুজটা আঁকা হয়ে যাওয়ার পর এত অবধি কিন্তু প্রত্যেকটা আঁকাতে একই থাকবে, মানে আঁকা বলতে মানে 3টে বাহু দিলে এতটা হবে, এইভাবে করতে হবে। বাহু, দুটো বাহু একটা কোণ দিলে আঁকাটা একটু আলাদা হবে, পদ্ধতিটি একটু আলাদা হবে, কিন্তু শেষ পর্যন্ত এরকম একটা ত্রিভুজ আমরা পাবো। এরপর থেকে যেটা হবে সেটা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই হবে, মানে পরিবৃত্ত আঁকার ক্ষেত্রে পদ্ধতিটা একই হবে, ঠিক আছে। তাহলে এবার পরিবৃত্তটা আঁকবে। এবারে দেখো, পরিবৃত্ত আঁকতে হলে আমাদের দুটো বাহুকে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক কীভাবে আঁকতে হয় দেখো, ধরে নাও তোমাকে এরকম একটা বাহু দেওয়া হয়েছে, এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে, মানে এই বাহুটাকে আমরা সমান দুভাগে ভাগ করব। কিভাবে করব, এখানে কম্পাস বসাবো, কম্পাস এখানে বসিয়ে মোটামুটি এতটা হাফ হচ্ছে, ঠিক আছে, হাফের থেকে একটু বড় একটা বৃত্তচাপ নেব, নিয়ে এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কাটবো, এখানে কাটবো, ওই একই পরিমাপ এখানে বসিয়ে এখানে কাটবো, এখানে কাটবো। এবার এটাকে যুক্ত করে দিলেই এই যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাকে আমরা বলবো লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব মানে কেন লম্ব, তার কারণ এই রেখাটার উপর লম্ব হচ্ছে, মানে 90 ডিগ্রি হচ্ছে। সমদ্বিখণ্ডক কেন, তার কারণ এই রেখাটা এই মূল রেখাটাকে সমান দুটো ভাগে ভাগ করছে, অর্থাৎ এটা 6 সেন্টিমিটার হলে এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। এই জন্য এই রেখাটার নাম হয়েছে, এই রেখাটা লম্ব সমদ্বিখণ্ডক। কীভাবে আঁকলাম, এই দুই জায়গায় মানে কম্পাসের কাঁটাটা বসালাম, আর অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এদিক এদিক আর এখানে বসিয়ে এদিক বসিয়ে কেটে নিলাম, আর তারপর যুক্ত করে দিলাম। ঠিক এই পদ্ধতিটাই আমি এই ত্রিভুজের যে কোনো দুটো বাহুর ক্ষেত্রে প্রয়োগ করব। ধরো আমরা যদি এই বাহুটাকে যদি এই বাহুটাকে যদি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয় এই বাহুটার, তাহলে এখানে বসাবো আর এখানে বসাবো। আর যদি মনে হয় আমরা এই বাহুটাকে, মানে এটা তো করবো, দুটো বাহু তো করতে হবে, একটা বাহু এটা করবো, আর একটা এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা করো। তোমাদের যেখানে যেরকম জায়গা হবে, যদি খাতা এদিকে জায়গা বেশি থাকে তাহলে এইদিকে করবে, যদি এদিকে বেশি থাকে এদিকে করবে, যদি দুদিকেই থাকে তাহলে যে কোনো একদিকে করলেই হবে, ঠিক আছে। আর নিচে যদি জায়গা না থাকে তাহলে নিচের বাহুটা করবে না, তখন এই দুটো করবে। আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে এবার আমি সেটা করব। তাহলে সর্বপ্রথমে এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডক করছি, কারণ আমার এখানে নিচে জায়গা আছে। তাহলে এখানে কম্পাস বসাও, আর আগে থেকে বাড়িয়ে নিই, খাতায় বসে কিন্তু এটা কম বেশি করবে না, তাহলে কিন্তু এখানে ছিদ্রটা বড় হয়ে যাবে, আঁকাটা ভুল হয়ে যাবে, তো একটু বড় আগে থেকেই নিয়ে নেব। এবার এখানে বসালাম, এখানে কম্পাস বসিয়ে আমরা অর্ধেকের বেশি, ঠিক আছে, এখানে জায়গা একটু বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে, আর একটু ছোটো করে নাও, অসুবিধা নেই, অর্ধেকের বেশি হলেই হলো। তাহলে এখানে বসালাম, ঠিক আছে, এবার এখানে কাট করলাম, একইভাবে আমাদের উপরেও কাট করতে হবে এরকম। এবার আবার এখানে বসাবো, কারণ বাহুটা এখান থেকে এতটা, এই কাট করলাম, এই কাট করলাম, আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা। এখন এটাকে আমরা যুক্ত করব। খুব কেয়ারফুলি
এটা কিন্তু জোড়াতে হবে, এটাতে যেন ভুল না হয়, এটা ভুল হয়ে গেলে কিন্তু আমার আঁকাটা ভুল হয়ে যাবে। একইভাবে আরেকটা বাহুকে আমাকে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। ধরে নাও আমি এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, তাহলে এইখানে আর এইখানে বসাতে হবে কম্পাস। তাহলে এখানে বসালাম, আমার অর্ধেকের বেশি মাপ আছেই, তাহলে এবার আমি এখানে একটা কাট করব, আর এখানে তো কাটা আছেই, এবার এখানে বসাবো, এখানে বসিয়ে কাট করব, ঠিক আছে, আর এখানে বসিয়ে কাট করব। আচ্ছা, এটা দেখো ছেদ করেনি, তাহলে আবার বসাতে হবে এখানে, সরি, এই হলো, আর এখানে একটু কাট করব, এই হলো। এবার আমরা আবার জোড়াবো এই বিন্দু আর এই বিন্দু। এবার এই দুটো সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করলো, এটাই হলো যে বৃত্তটা আঁকবো তার কেন্দ্র, যেটাকে আমরা পরিকেন্দ্র বলি। এবার আমরা কি করব, এই বিন্দুতে কম্পাসটা বসাবো, আর যে কোনো একটা শীর্ষবিন্দু, এইটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা শীর্ষবিন্দু পর্যন্ত পরিমাপ তুলব। ধরে না হোক আমি সি বিন্দু পর্যন্ত পরিমাপটা তুলছি, তুলে নিলাম, কম্পাসটা ঠিকমতো বসাবে আর পরিমাপটা ঠিক করে তুলবে। এই হলো পরিমাপ। এবার আমরা যুক্ত করে দিলে আমাদের পরিবৃত্ত হয়ে যাবে। দেখো আমি এবার এটাকে জোড়াচ্ছি, দেখো আমাদের কাছে একটা বৃত্ত চলে আসলো, যে বৃত্তটার উপরে ত্রিভুজটার তিনটে শীর্ষবিন্দু আছে, তার মানে এই বৃত্তটা হলো এই ত্রিভুজ এবিসি ত্রিভুজের একটা পরিবৃত্ত। আর একটা কাজ তোমরা অতিরিক্ত একটু করবে, এটা না করলেও অসুবিধা নেই, বাট করলে ভালো। অনেক সময় আমাদের পরীক্ষায় পরিবৃত্তের ব্যাসার্ধ কত সেটা জিজ্ঞাসা করতে পারে, তখন তোমরা এটাকে ডটেড লাইন দিয়ে জুড়িয়ে দেবে, এরকম তিনটে শীর্ষবিন্দুকে ডটেড লাইন দিয়ে জুড়িয়ে দেবে। এটাই হলো কিন্তু এই যে ডটেড লাইন পর্যন্ত আমরা যে দূরত্বটা পাচ্ছি, এটাই হলো এই যে বৃত্তটা আঁকলাম সে বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা বলবো পরিব্যাসার্ধ, কারণ এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। এবার এটা যদি পরিমাপ চাওয়া হয়, তাহলে তোমরা স্কেল দিয়ে সিম্পলি এটা স্কেল দিয়ে মেপে নেবে। দেখো কত আছে, 3.5, এটা যতটা থাকবে তোমরা ততটাই লিখবে, ঠিক আছে, 3.5 সেন্টিমিটার। তাহলে এখানে এবার আমরা মাপগুলো লিখে নেবো। এই বিসির মাপটা কত, 7 সেন্টিমিটার ছিল, এবির মাপটা 5 সেন্টিমিটার ছিল, আর এসির মাপটা 6 সেন্টিমিটার ছিল, ঠিক আছে। আর এটা পরিবৃত্তের কেন্দ্র, ওটা নাম দিয়ে দাও তোমার পছন্দ মতো। তাহলে এখানে আমরা এবার লিখবো, যেটা লেখার পার্ট সেটা কিন্তু আমরা পেন দিয়ে লিখতে পারি বা পেন্সিল দিয়েও লিখতে পারি। যতএব মানে লিখব, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত, ঠিক আছে। আর এখানে আমরা উল্লেখ করে দেবো বিসি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, এবি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, এসি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। যদিও এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ উল্লেখ করেনি, তাও আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যদি কোনো দিন পরীক্ষায় চায়। পরিব্যাসার্ধ সমান সমান এও সমান সমান বিও সমান সমান ওসি, যার পরিমাপটা এসেছিল 3.5 সেন্টিমিটার, এটা কিন্তু উল্লেখ করেনি, আমরা করে দিলাম। এই হলো তোমাদের কি হলো প্রথম আঁকাটা, একদম খুবই সহজ। যদি ভালো লাগে লাইক করো, ঠিক আছে। যদি মনে হয় তোমরা এতে উপকৃত হয়েছো, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকন আছে ওটাতে ক্লিক করে দিও, ঠিক আছে। আমি তাতে তাহলে তোমাদের একটা সুবিধা হবে, আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা তার যে নোটিফিকেশান সেটা পেয়ে যাবে, আর কোনো কিছুই তোমাদের কাছে অজানা থাকবে না, সব কিছুই জেনে যাবে। এবার আমরা পরের কোশ্চেনটা করব। আচ্ছা, পরের কোশ্চেনে দেখো কি বলছে, খুব সহজ একটা প্রশ্ন। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে কোনো বহিস্থ বিন্দু থেকে ওই দুটো, এখানে প্রিন্টিংটা ঠিকমতো হয়নি, দুটি স্পর্শক অঙ্কন করো। মানে আমাদের একটা বৃত্ত দেওয়া হয়েছে, আর ওই বৃত্তটার বাইরে একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকতে হবে। এটা রাফ স্কেচ আমি তোমাদের দেখাচ্ছি, লাস্ট পর্যন্ত ছবিটা কীরকম দেখতে হবে। দেখো, এটা যদি কোনো বৃত্ত হয়,
তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বিন্দু আছে, ধরুন বাইরের দিকে বিন্দু, এটা ধরুন পি বিন্দু, কেন্দ্রটা ও। এই পি বিন্দু থেকে এই বৃত্তের উপর দুখানা স্পর্শক আঁকতে হবে। তার মানে এইরকমভাবে একটা স্পর্শক আর এইরকমভাবে একটা স্পর্শক। স্পর্শক হলো সেই সরল রেখা যেটা বৃত্তকে জাস্ট স্পর্শ করে যাবে, মানে ভিতরেও যাবে না, এই রেখাটা বৃত্তের বাইরেও থাকবে না, একটা বিন্দুতে স্পর্শ করে যাবে, এইরকম রেখাকে আমরা বলবো স্পর্শক। তো এরকম একটা বৃত্ত, বাইরে একটা বিন্দু, সেই বিন্দু থেকে দুখানা স্পর্শক আঁকা যায়, দুটোই স্পর্শক আঁকা যায়, দুটোর বেশি আঁকা যায় না, সেই দুটো স্পর্শক আমাদের এঁকে দেখাতে হবে। তাহলে এবার আমরা কীভাবে আঁকবো দেখো। তাহলে আমরা সর্বপ্রথমে পরিমাপটা নিয়ে নিই 4 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত, ঠিক আছে। তাহলে 4 সেন্টিমিটার আমরা এখানে নিয়ে নেব, আর 6.5টা এখানে নেওয়ার দরকার নেই, আমরা সরাসরি একেবারে 6.5টাকে কেটে নেব। তাহলে ধরে নাও এখান থেকে আমি 6.5 কাটবো, তাহলে 6.5 এতটা হচ্ছে, তাহলে এই কেটে নিলাম একেবারে স্কেল দিয়ে 6.5, ওকে। এবার আমরা এই বিন্দুতে অথবা এই বিন্দুতে কম্পাস বসিয়ে এই পরিমাপটা তুলে বৃত্ত আঁকবো। তাহলে এই পরিমাপটা আমরা তুলে নিলাম, এবার আমরা বৃত্তটা আঁকবো, ঠিক আছে। এই পরিমাপটা তুলে নিলাম, এবার আমরা বৃত্তটা আঁকি। আমি এই বিন্দুতে বসাচ্ছি, বেশ অনেকটা বড় বৃত্ত। পরীক্ষায় যদি বৃত্তের ব্যাস দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের অর্ধেক করে নিতে হবে। যদি বলে দেয় ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে তোমাদের ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার, তখন 3 সেন্টিমিটারের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকতে হবে। এখানে ব্যাসার্ধ দিয়েছে, ঠিক আছে, 4 সেন্টিমিটার, তাহলে এটাই আঁকতে হবে। এবার কী করতে হবে, আমাদের এই বিন্দু থেকে এই বৃত্তের ওপর দুটো স্পর্শক আঁকতে হবে। তার জন্য আমাদের করতে হবে কি, এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। এক্ষুনি আমরা দেখলাম ত্রিভুজে পরিবৃত্ত আঁকার সময় লম্ব সমদ্বিখণ্ডক যেভাবে করতে হয়, আমরা সেভাবে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে একই রকম এই বাহুটার এই বিন্দুতে আর এই বিন্দুতে আমরা বসাবো কম্পাস বসিয়ে অর্ধেকের মোটামুটি বেশি নিতে হবে। দেখো এটা অর্ধেকের বেশি আছে, ঠিক আছে, তোমরা আর একটু চাইলে বাড়িয়ে নিতে পারো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিলাম, এখানে বসাবো, বসিয়ে এই কাটবো, এখানে কাটবো, আবার এখানে বসাবো, এখানে কাটবো, এখানে কাটবো। এবার আমরা যুক্ত করে দেবো। এটা যখন আমরা যুক্ত করব, এটা খুব বেশি ডার্ক করতে হবে না, হালকা লাইন টানলেই হবে, ঠিক আছে। কারণ এটা আমাদের আঁকতে গেলেই এটা আঁকতে হলো, মানে এটা আঁকার পদ্ধতির মধ্যে পড়ছে, ঠিক আছে, মূল জিনিসটা না। যার ফলে এটা লাইটলি আমরা আঁকবো, বেশি ডিপ করার দরকার নেই আমাদের। আমাদের মূল জিনিসটা হচ্ছে আমরা স্পর্শকটা আঁকছি আর বৃত্তটা আঁকছি, তো সেই দুটোই আমাদের বেশি হাইলাইট হওয়া উচিত আঁকাতে, ঠিক আছে। তাহলে আমরা লম্ব সমদ্বিখণ্ডক। এবার আমাদের এই যে বিন্দুটা, এই বিন্দুটা দরকার ছিল, এই বিন্দুতে এবার আমি বসাবো কম্পাস বসিয়ে এই অর্ধেকের পরিমাপটা তুলব, এই পরিমাপটা তুলব। এটা হলো একটা ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? অবশ্যই একটা বৃত্ত আঁকতে হবে, তাহলে এই। আচ্ছা, এখানে আমাদের দুটো স্পর্শক আঁকতে বলেছে, প্রশ্নতে দুটো স্পর্শক আঁকতে বলেছে, তাই কি করব, আমরা এইখানে কম্পাসটা বসিয়ে এই পরিমাপটা তুলে একটা সম্পূর্ণ বৃত্ত আঁকবো, এরকম একটা সম্পূর্ণ বৃত্ত আঁকবো। তোমাদের যদি এই একই প্রশ্ন দিয়ে দিত আর ধরে একটা স্পর্শক যদি আঁকতে বলতো, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বৃত্ত আঁকতাম না, যে কোনো অর্ধেক অংশে আঁকতাম, মানে এইটা আঁকতাম অথবা এইটা আঁকতাম, পুরোটা আঁকার দরকার হতো না। পুরোটা আঁকলেও কোনো ভুল হতো না, কিন্তু তোমরা অর্ধেক আঁকলেই হয়ে যেত। আচ্ছা, এবার মোটামুটি আঁকা হয়ে গেছে। আমরা কি করব, এই যে আমরা দেখতে পাচ্ছি বৃত্তটা আর এই বৃত্তটা, এটা হচ্ছে মূল বৃত্ত, আর এটা হচ্ছে আমরা আমাদের আঁকতে হলো ওটা অতিরিক্ত। তো এই দুটো বৃত্ত যেখানে ছেদ করলো, এই ছেদ বিন্দু দুটো আমাদের দরকার। এটা ধরুন আমাদের বহিস্থ বিন্দু পি, যেখান থেকে আমাদের বৃত্তটা স্পর্শক আঁকতে হবে, এটা হলো বৃত্তের কেন্দ্র। আর এই দু বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুগুলোর আমি নাম দিয়ে দিই এ, আর এটার নাম দিয়ে দিই আমি বি। এবার আমরা এই এ আর পি এটাকে যুক্ত করে দেবো, যুক্ত করে বাড়িয়ে দেবো একটু, হ্যাঁ, ব্যাস হয়ে গেল আমাদের একটা স্পর্শক, যেটা হলো এপি। এপিটা স্পর্শক, এই পুরোটা স্পর্শক, কিন্তু আমরা বলবো এপি হলো বৃত্তের স্পর্শক, যেটা বৃত্তের এ বিন্দুতে স্পর্শ করেছে। একইভাবে আমরা এটাকে যুক্ত করব,
দেখো এই যে রেখাটা এপি আর বিপি বৃত্তের ভিতরেও চলে যায়নি, বৃত্তের বাইরেও নেই, বৃত্তকে স্পর্শ করে গেছে। তাহলে এখানে আমরা কি বলবো, পেন দিয়ে আমি এটাকে লিখি, এপি ও বিপি হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত দুটি স্পর্শক। আমি এই রকম লিখলাম, তোমরা অন্য ভাষাতেও লিখতে পারো, মোটামুটি তোমাদের বোঝাতে হবে যে এই দুটো হলো এই বৃত্তটা দুটো স্পর্শক। আচ্ছা, যেখানে আমি কি কি নিয়ে নিয়েছি, আমরা নিয়েছি ওপিটার মাপ কত, ওপিটার মাপ হচ্ছে 6.5 সেন্টিমিটার, ও পি মানে কেন্দ্র থেকে বহিঃস্থবিন্দু পর্যন্ত দূরত্ব। আর এই বড় বৃত্তটার ব্যাসার্ধ কি এইটা, তাহলে এটাকে যুক্ত করে দাও, হ্যাঁ এটা ডটেড লাইন দিয়ে যুক্ত করে দাও, না করলেও অসুবিধা নেই, বাট এটা যুক্ত করে দিলে আমি বোঝাতে পারবো যে আমি যে বড় বৃত্তটা আঁকলাম তার ব্যাসার্ধ কোনটা। তার ব্যাসার্ধ হচ্ছে ও এ, যেটা হচ্ছে দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার। তাহলে ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ধন্যবাদ।